আমরা আজকের ক্লাস শুরু করতেছি। আজকে আমরা গ্যাস ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আর্ক ওয়েল্ডিং নিয়ে আলোচনা করছি। আজকে গ্যাস ওয়েল্ডিং এর প্রথমে আলোচনা করব নর্মাল গ্যাস ওয়েল্ডিং নিয়ে, তারপর গ্যাস ওয়েল্ডিং এর বিশেষ কিছু শাখা আছে যেমন ব্রেজিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নর্মাল গ্যাস ওয়েল্ডিং যেটা ওইটা নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা ব্রেজিং নিয়ে কথা বলবো। গ্যাস ওয়েল্ডিং এ আমরা আর্ক ওয়েল্ডিং গত ক্লাসে দেখছি যে আর্কের মাধ্যমে উৎপন্ন তাপের সাহায্যে ওয়েল্ডিং করা হয়, কিন্তু গ্যাস ওয়েল্ডিং এ গ্যাসের সাহায্যে তাপ উৎপন্ন করা হবে। শুধু এইটুকুই পার্থক্য। আমরা যে দুইটা দাঁত জোড়া দেবো, মনে করি যেরকম দুইটা দাঁত জোড়া দেবো, আমরা দেখি এই একটা দাঁতখণ্ড আর এই একটা দাঁতখণ্ড আমরা জোড়া দেব। এই দুইটা দাঁতখণ্ড আমরা জোড়া দেব। এখানে আমরা আগের ক্লাসে যেখানে আর্কে ইলেকট্রোড বসাই দিয়েছিলাম, ইলেকট্রোডিক থেকে কি করতে আর্ক তৈরি করছে, আর্কের মাধ্যমে এটা আর এটা গলছে, কখনো ইলেকট্রোড গলছে, কখনো ইলেকট্রোড গলা নেই, কখনো ফিলার রড ব্যবহার করছি, তাই তো? তারপর জোরের কাজ সম্পন্ন করছি। কিন্তু এখানে আমরা যেটা করব, এখানে গ্যাস ব্যবহার করব, গ্যাসের শিখা, এরকম গ্যাসের শিখা ব্যবহার করব। গ্যাসের শিখার মাধ্যমে আগুন ধরাবো। এই আগুনের সাহায্যে এটা গলবে, তারপর জোড়ার কাজ সম্পন্ন করবে। গ্যাসের শিখাতে যে আগুন ধরবো, গ্যাসটা আসবে কোথা থেকে? গ্যাস আসবে দুইটা সিলিন্ডার থেকে। একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, আর একটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার। দুইটা সিলিন্ডার আছে, দুইটা সিলিন্ডার থেকে আমরা গ্যাস আসবে। এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার আর এটা অ্যাসিটিলিন সিলিন্ডার। দুইটা গ্যাস থেকে গ্যাস আসবে, এখানে মিক্সড হবে, মিক্সড হওয়ার পরে এখানে আগুন ধরবে। তাহলে কি কি গ্যাস ব্যবহার করবো আমরা আগুন ধরানোর কাজে? অক্সিজেন এবং অ্যাসিটিলিন। এক নম্বর হচ্ছে অক্সিজেন গ্যাস, দুই নম্বর হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। এই দুইটা গ্যাসই মূলত ইউজ করা হয়, অন্য গ্যাস ইউজ করতে পারি আমরা, অল্টারনেটিভ গ্যাস আছে অনেক। অ্যাসিটিলিন গ্যাস, এই দুইটা গ্যাস আমরা মিশ্রণ করে আগুন ধরাবো। তারপরে কি হবে? এখানে তৈরি হবে। আচ্ছা, অক্সিজেনের সংকেত কি? অক্সিজেন সংকেত O2। আর অ্যাসিটিলিনের সংকেত কি? অ্যাসিটিলিনের সংকেত মনে হয় C2 এরকম, দ্বারা মনে নাই আমার। অ্যাসিটিলিন হবে C2H2। অ্যাসিটিলিন হবে কি? C2H2। ঠিক আছে? তার মানে এই অক্সিজেন এবং অ্যাসিটিলিন, অক্সিজেন মানে O2 আর এটা হচ্ছে C2H2। এই অক্সিজেন অ্যাসিটিলিনের এটা হচ্ছে O2 আর এটা ধরলাম C2H2। এই দুইটা গ্যাসের মিশ্রণ হবে, এখানে মিশ্রণের মাধ্যমে আগুন ধরাবো। আগুন ধরাইলে এখানে তাপ তৈরি হবে, তাপের সাহায্যে এখানে দুইটা তাপ গলবে, এটা গলবে আর এটা গলবে, গললে জোড়ার কাজ সম্পন্ন হবে। তো জোড়াটা দেখতে এরকম হবে, আমরা দেখাচ্ছি। জোড়াটা দেখতে হবে এরকম, এরকম হবে জোড়াটা। কেন এরকম হলো বলো তো? একটা গর্ত হলো কেন? এই যেখানে একটা গর্ত হলো কেন? আর্ক ওয়েল্ডিং এর সময় গর্ত হয় না, কিন্তু আমরা ইলেকট্রোডটা গলছে, কিন্তু এখানে তো ইলেকট্রোড নাই, তাহলে গর্তটা হয়ে গেছে। তাহলে গর্ত যাতে না হয় এর জন্য এখানে একটা কি দিতে হবে? ফিলার রড দিতে হবে। ফিলার রড লাগবে, মাস্ট লাগবে। তাহলে এখন কি হবে? এটা গলবে, এটা গলবে আর এটা গলবে, এটা গলবে, এটা গলবে আর এটা গলবে। তো তিনটা গলে জোড়ার কাজ সম্পন্ন হবে, গর্ত থাকবে না। এটা হচ্ছে নর্মাল আর্ক ওয়েল্ডিং। এখন এই আর্ক ওয়েল্ডিং এ যে আমরা গ্যাস যেটা ব্যবহার করব, গ্যাস কি কি গ্যাস ব্যবহার করবো দেখো তো? অক্সিজেন এবং অ্যাসিটিলিন। আমরা আর্ক ওয়েল্ডিং এ এখানে একটা বেস্টনির তৈরি করছি, মনে আছে? এখানে একটা বেস্টনির তৈরি করছি, কিন্তু এখানে বেস্টনির তৈরি করব কি দিয়া? বেস্টনি না হলে কি হবে বলো দেখি? এখানে একটা বেস্টনি কিন্তু তৈরি করতে হয়, যাতে এখান থেকে অক্সিজেন না আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড না আসতে পারে, যাতে কি না আসতে পারে, নাইট্রোজেন না আসতে পারে। একটা বেষ্টনী তৈরি করতে হয়। কিন্তু এখানে বেষ্টনী তৈরি করার লাভটা কি? কারণ আমরা যে গ্যাস ইউজ করতেছি ওই গ্যাসের মধ্যে তো অক্সিজেন আছে। দেখো ভালো করে খেয়াল করো, আমরা আর্ক ওয়েল্ডিং এ একটা বেষ্টনী তৈরি করছিলাম। বেষ্টনী তৈরি করার উদ্দেশ্য ছিল কি? যাতে এখানে কোনো অক্সিজেন না আসে, কার্বন ডাইঅক্সাইড না আসে, নাইট্রোজেন না আসে। কিন্তু আমরা এখানে যা দ্বারা ওয়েল্ডিং করতেছি সেখানেই তো অক্সিজেন আছে। দেখো এই যে অক্সিজেন আছে, তারপরে যেখানে C2H2 মানে এখানে কার্বন আছে, তার মানে এখানে কি বেষ্টনীর দেওয়ার দরকার আছে?
বেষ্টনী দিয়ে লাভ কি? কারণ আমরা যে গ্যাস দ্বারা ওয়েল্ডিং করতেছি ওই ওয়েল্ডিং এর ভিতরে গ্যাসের ভিতরে ওই উপাদানগুলো আছে যে উপাদানগুলো আমরা এই বেষ্টনী দিয়ে করতে পারি। বেষ্টনী দিলে আমরা যে উপাদানগুলো দূরে রাখার চেষ্টা করব ওই উপাদান দিয়েই তো আমরা ওয়েল্ডিং করতেছি, তাই না? তাহলে এখানে আসলে বেষ্টনী দেওয়ার দরকার নাই। বেষ্টনী দিয়ে লাভ কি? কারণ অক্সিজেন তো আসতেছে আমরা অক্সিজেন সিলিন্ডারের গ্যাস থেকে, অ্যাসিটিলিন থেকে কার্বন আসতেছে, তার মানে কি এখানে মরিচের দ্বারা কাজ করবে এখানে। আবার কার্বন বাড়ায় দিবে, অ্যাসিটিলিন কি করবে? কার্বন বাড়ায় দিবে। কার্বন বাড়ায় দিলে কি হবে? এখানে শক্ত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই ওয়েল্ডিং কাজে 3টা গ্যাসের শিখা ব্যবহার করা হয়। 3 ধরনের গ্যাসের শিখা আমি লিখি, দেখো। একটা হচ্ছে অক্সিডাইজিং শিখা, অক্সিডাইজিং শিখা। তারপরে 2 নম্বর হচ্ছে নাইট্রেটিং শিখা, না কার্বোরাইজিং শিখা, সরি আমি ভুল বলতেছি। 2 নম্বর হচ্ছে কার্বোরাইজিং শিখা, কার্বোরাইজিং শিখা। আর 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ শিখা, নিরপেক্ষ শিখা। আচ্ছা, অক্সিডাইজিং শিখা মানে এখানে আমি যদি অক্সিজেন বেশি দিই, অ্যাসিটিলিন কম দেই, তার মানে অক্সিজেন শিখা কখন তৈরি হবে? যখন অক্সিজেন বেশি, অক্সিজেন বেশি। কার্বোরাইজিং শিখা মানে কখন? যখন অ্যাসিটিলিন বেশি, অ্যাসিটিলিন বেশি। আর নিরপেক্ষ শিখা মানে সমান সমান, সমান সমান, কোনোটা বেশি না। অক্সিজেন যতটুকু অ্যাসিটিলিন ততটুকু। তাহলে অক্সিডাইজিং শিখার মধ্যে অক্সিজেন বেশি থাকবে, কার্বোরাইজিং শিখার মধ্যে অ্যাসিটিলিন বেশি থাকবে, নিরপেক্ষ শিখার মধ্যে সমান সমান থাকবে। আচ্ছা, তাহলে অক্সিডাইজিং শিখার সমস্যাটা কোথায় বলো দেখি? অক্সিডাইজিং শিখা যদি ব্যবহার করি আমরা এখানে, তাহলে এখানে কি হবে? তোমার ওই মরিচার পরিমাণ বেশি হবে। কার্বোরাইজিং শিখা যদি ব্যবহার করি তাহলে কি হবে? এখানে কার্বনের পরিমাণ বাড়বে, অ্যাসিটিলিন বেশি মানে কার্বনের পরিমাণ বাড়বে। অ্যাসিটিলিন উপাদান কি? কার্বন এবং হাইড্রোজেন না? কার্বন শক্ত হয়ে যাবে। তাহলে সবচেয়ে ভালো হয়েছে নিরপেক্ষ শিখা। নিরপেক্ষ শিখা দেবো কেন? যাতে এখানে দুইটার কোনোটাই যাতে ইফেক্ট না করে, বেশি ইফেক্ট না করে। ঠিক আছে। তাহলে কার্যক্ষেত্রে কোন শিখা বেশি ব্যবহার করা হয়? আমরা নিরপেক্ষ শিখা বেশি ব্যবহার করব। এখন আমরা গ্যাস ওয়েল্ডিং করার আগে এই যে শিখাটা, 3টা শিখা আমরা একটু ভিডিও দেখে আসি, তারপর আমরা ওয়েল্ডিং করার কাজ করব। তো প্রথমে আমি 3টা শিখা মানে অক্সিডাইজিং শিখা কেমন দেখতে, কার্বোরাইজিং শিখা দেখতে কেমন এবং নিরপেক্ষ শিখা দেখতে কীরকম একটা ভিডিও দেখে আসি। আমরা এখন শিখা কিভাবে অ্যাডজাস্ট করে, মানে কোন সময় কোন শিখা কিভাবে তৈরি করে এটা দেখব। ভিডিওটা দেখি। এটা হচ্ছে কার্বোরাইজিং ফ্লেম। কার্বোরাইজিং ফ্লেমে ভিতরের যে কোনটা দেখো, যেটা সাদাটা, এটা অনেক লম্বা থাকবে। কার্বোরাইজিং শিখার মধ্যে এটা লম্বা থাকবে। এখানে কার্বোরাইজিং শিখা কি মানে, যে যখন তোমার অ্যাসিটিলিন বেশি দেওয়া হইতেছে, এখানে যেখানে এই লোকটা দেখো হাত দিয়ে ওই রেগুলেটরটারে ঘোরাচ্ছে, ঘোরায় অ্যাসিটিলিন বেশি দিচ্ছে, অক্সিজেন কম দিচ্ছে, তখন কার্বোরাইজিং শিখা তৈরি হচ্ছে এরকম। তো কার্বোরাইজিং শিখা দেখা চেনার উপায় কি? কার্বোরাইজিং শিখার ভিতরে এই যে এইটা কোনটা লম্বা থাকবে, এটা নিউট্রাল ফ্রেম মানে এই যে ভিতরের কোনটার দিকে খেয়াল রাখো, এটা ছোট মাঝামাঝি, তাই না? আমি শিখাটা আবার একটু দেখি।
তিনটা শিখা যদি আমি চিত্র আঁকি, চিত্র আঁকলে দেখো কিরকম হয়, দেখাচ্ছি আমি চিত্র এঁকে। তোমরা তো পরীক্ষার খাতায় চিত্র এঁকে দেখা দিতে হবে, কিন্তু এটা তিনটা শিখা। আমি একটু আঁকে দেখাই। যে এরকম একটা টর্চ, ওয়েল্ডিং টর্চ, এখান থেকে গ্যাস বেরোবে, তাই না? গ্যাস বেরোবে, এরকম একটা শিখা তৈরি করবে, দেখো যেরকম শিখা তৈরি করবে। আচ্ছা, এইটার ভিতরে যে এই যে কোনটা, ভিতরের কোনটা, ইনার কোনটা, এটা যদি এরকম লম্বা হয়, এরকম লম্বা হয়, মোটামুটি তুমি আঁকবা। এটার নাম হয়েছে কার্বোরাইজিং শিখা। এটার নাম কি? কার্বোরাইজিং। কার্বোরাইজিং, ঠিক আছে। আবার শিখাটা যদি এরকম হয়, এই শিখা এরকমই, কিন্তু এইটা একটু খাটো হয়, যে এরকম, এরকম। এটা হবে কি? নিউট্রাল ফ্রেম, মানে নিরপেক্ষ শিখা। নিরপেক্ষ শিখা। আর এইটা যদি এরকম হয়, এটা ফ্রেম, আর এই যে ভিতরেরটা একবারে ছোট, মানে দেখাই যায় না, তাহলে এটা কি হবে? অক্সিডাইজিং শিখা। অক্সিডাইজিং শিখা। আচ্ছা, কখন কোন শিখা ব্যবহার করা হয়? আমরা কার্যক্ষেত্রে সাধারণত নিরপেক্ষ শিখায় বেশি ব্যবহার করব। কার্যক্ষেত্রে সবসময় নিরপেক্ষ শিখায় বেশি ব্যবহার করব, কিন্তু আমরা অন্যান্য শিখা ব্যবহার করতে হয় আমাদের মাঝে মাঝে। অক্সিডাইজিং শিখা ব্যবহার করতে হয়, কার্বোরাইজিং শিখা ব্যবহার করতে হয়। যেমন আমরা এই গ্যাস ওয়েল্ডিংয়ের একটা প্রকারভেদ আছে, ব্রেজিং। গ্যাস ওয়েল্ডিংয়ের একটা প্রকারভেদ আছে, ব্রেজিং। ওই ব্রেজিংয়ে কিন্তু কার্বোরাইজিং শিখা ব্যবহার করা যায়। আমরা জানি কার্বোরাইজিং শিখা মানে ক্ষতিকর, তাই না? কার্বোরাইজিং শিখার মধ্যে কি থাকে? কার্বন বেশি থাকবে। কার্বন বেশি হলে কি? জোড়া শক্ত হয়ে যাবে। অক্সিডাইজিং শিখাও ক্ষতিকর, কারণ অক্সিডাইজিং শিখার মধ্যে অক্সিজেন বেশি থাকবে। অক্সিজেন বেশি থাকলে মরিচা ধরবে, তাই না? তার মানে আমরা এই শিখাগুলো কিন্তু ব্যবহার করতে পারি, বিভিন্ন সময় পারি কিন্তু। যেমন অক্সিডাইজিং শিখাও কিন্তু ব্যবহার হয়। আচ্ছা, আমি দেখাই অক্সিডাইজিং শিখা কখন ব্যবহার করা হবে। ধরো এই দুইটা জিনিস তুমি জোড়া দিতেছো, এটা আর এটা জোড়া দিতেছো। এটা হচ্ছে তামার তৈরি, এটা কিসের তৈরি? তামার তৈরি। এইটাও তামার তৈরি, এবং এইটা ফিলার রডও তামার তৈরি হইতে হবে, অন্য কিছু হবে না, তামার তৈরি। এখন এই তামার ক্ষেত্রে যদি জোড়া দাও, জোড়া দিতে গেলে অক্সিডাইজিং শিখা ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কারণ তামার মধ্যে তো মরিচা ধরে না। ধরে? আমি যখন তামা জোড়া দিব, তখন কি তামার মধ্যে মরিচা ধরে? তখন তুমি কার্বন অক্সিডাইজিং শিখা ব্যবহার করলেও সমস্যা নেই। অক্সিডাইজিং শিখার অক্সিজেন এখানে মরিচার তৈরি করবে না। কিন্তু যদি মেটাল আয়রন জোড়া দাও, ঠিক আছে, স্টিল জোড়া দাও, তাহলে কিন্তু অক্সিজেন শিখা ব্যবহার করলে সমস্যা, ঠিক আছে। আচ্ছা, আবার কার্বোরাইজিং শিখা, কার্বোরাইজিং শিখা ব্যবহার করা যায়। এখানে তামার ক্ষেত্রে কার্বোরাইজিং শিখা ব্যবহার করা হয় যায়, কারণ এখানে তামাটা তো নরম, নরম ধাতু, নরম ধাতু না। এখানে যদি আমি কার্বোরাইজিং শিখা ব্যবহার করি, এই জোড়াটা একটু বেশি শক্ত হবে, সমস্যা নাই। কার্বন যদি একটু, তামা যদি একটু বেশি শক্ত হয়, সমস্যা নাই, কিন্তু কার্বোরাইজিং শিখা একটু শক্ত করবে জিনিসটাকে। তাহলে বিভিন্ন বিষয় বিবেচনা করে বিভিন্ন শিখা ব্যবহার করা হয়। কখনো কার্বোরাইজিং শিখা ব্যবহার করা হয়, কখনো প্রয়োজন মোতাবেক অক্সিডাইজিং শিখা ব্যবহার করা হয়, কিন্তু বেশিরভাগ সময়ই কোন শিখাটা ব্যবহার করা হয়? নিরপেক্ষ শিখাটা ব্যবহার করা হয়। আচ্ছা, গ্যাস ওয়েল্ডিং এর মূলত প্রধান মূল গ্যাস ওয়েল্ডিং হচ্ছে এরকম, একটা ফিলার রড থাকবে, দুইটা মেটাল থাকবে এরকম, এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং এ কিন্তু মূল একটা নর্মাল আর্ক ওয়েল্ডিং ছিল। আর্ক ওয়েল্ডিং এর কিন্তু উন্নত রূপ ছিল টিগ এবং মিগ ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং, নর্মাল গ্যাস ওয়েল্ডিং এর সাথে আরেকটা উন্নত রূপ আছে, ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং। ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং। ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিংটা কি, এটা একটা দেখবো আমরা এখন। ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং দেখব। আচ্ছা, আমরা আর্ক ওয়েল্ডিং এ কিন্তু এটা জোড়া দিতে পারি না, একটু খেয়াল করে দেখো তো। এরকম পাতলা কোনো সেকশন, এই যে পাতলা পাতলা কোনো সেকশন জোড়া দেওয়া যায় নাই আর্ক ওয়েল্ডিং এ। কেন জোড়া দেওয়া যায় না বলো দেখি? জোড়া দেওয়া যায় না এই কারণে, কারণ আমি যেখানে ইলেকট্রোডটা দিব, এখানে ইলেকট্রোড যখন যখন আর্ক তৈরি করবে, তখন এটা গলে যাবে, এটাও গলে যাবে, মানে এই অংশটুকু গলে যাবে, এই অংশটুকু গলে যাবে। তখন কিছুক্ষণ পরে তারা এরকম পজিশন থাকবে, যে এরকম,
ম্যাচের কাঠির মধ্যে আগুন দিলে ম্যাচের কাঠি পুরো ছোট হয়ে যায় না, এরকম ছোট হয়ে যাবে তারা। তাহলে কি জোড়া লাগবে? জোড়া লাগবে না। তাহলে পাতলা সেকশন আর্ক ওয়েল্ডিং এ জোড়া দেওয়া যায় না, গ্যাস ওয়েল্ডিং এ জোড়া দেয় না, নর্মাল গ্যাস ওয়েল্ডিং এ জোড়া দেওয়া যাবে না, কিন্তু ব্রেজিং এ জোড়া দেওয়া যাবে। ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং এ এগুলো জোড়া দেওয়া যাবে। কিরকম দেখায় আমি, শুধু এরকম না, দুইটা পাতলা সেকশন যে জোড়া দেওয়া যাবে তা না, একটা পাতলা একটা মোটা সেকশনে জোড়া দেওয়া যাবে। যেমন ধরো এটা দুইটা পাতলা সেকশন না, এটা ব্রেজ ওয়েল্ডিং এ জোড়া দেওয়া যাবে, ব্রেজ ওয়েল্ডিং ব্রেজিং এ জোড়া দেওয়া যাবে। এটা দুইটা পাতলা সেকশন, দুইটি পাতলা সেকশন, তাই না, জোড়া দেওয়া যাবে। কোন পদ্ধতিতে লাগবে? গ্যাস ওয়েল্ডিং এর এক প্রকার ভেদ আছে, ওটা হচ্ছে ব্রেজিং, ব্রেজিং এ জোড়া দেওয়া যাবে। আবার এরকম জোড়া দেওয়া যাবে, একটা মোটা আর একটা পাতলা, এটাও জোড়া দেওয়া যাবে ব্রেজিং আর ব্রেজ ওয়েল্ডিং এ, একটা পাতলা একটা মোটা। আবার এরকম জোড়া দেওয়া যাবে, একটা স্টিল নিলাম আর একটা অ্যালুমিনিয়াম, এটাও জোড়া দেওয়া যাবে। মানে একটা পাতলা সেকশন, একটা মোটা মোটা আর যোগ একটা পাতলা, তাই না, পাতলা সেকশন জোড়া দেওয়া যাবে। আবার এটা হচ্ছে স্টিলের, এটা স্টিল আর এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এই দুইটাও জোড়া দেওয়া যাবে, দুইটা ভিন্ন ধাতু জোড়া দেওয়া যাবে। কোন পদ্ধতিতে বলো দেখি এটা? এটা হচ্ছে ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং পদ্ধতিতে। ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিংটা এখন আমরা দেখব কিভাবে কাজ করে। কিন্তু নর্মাল গ্যাস ওয়েল্ডিং কিন্তু জোড়া দেওয়া যায় না, এগুলো জোড়া দেওয়া যাবে না। আমি বলতেছি এক্সেপশনাল যেটা আছে, মানে উন্নত রূপ যেটা ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং, ওইটা দেখবো আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে করা হয় কি, ব্রেজিংটা আমি দেখতেছি, ব্রেজিংটা দেখতেছি, এইরকম একটা সেকশন নিলাম, এইরকম একটা সেকশন নিলাম, দুইটা জোড়া দেবো আমরা। এখানে গ্যাসের শিখা দেব, এই যে গ্যাসের শিখা দিলাম, এখানে একটা ফিলার রড দিব, তাই না, ফিলার রড দিব। এখানে যে ফিলার রডটা ব্যবহার করা হবে, ব্রেজিং পদ্ধতি করতেছি আমরা, কিন্তু আমরা কি করতেছি কি, ব্রেজিং। এখানে যে ফিলার রড ব্যবহার করা হবে, এটা হবে 800 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা। কত তাপমাত্রা গলবে? 800 ডিগ্রি ফারেনহাইটের বেশি। আর এটা হতে হবে তামা, তামা কপার আর কি, কপার, মানে 800 ডিগ্রি ফারেনহাইটের উপরে যেসব ধাতু আছে ওইগুলাই ব্যবহার করা হবে। আমি একটা বললাম তামা, 800 ডিগ্রি ফারেনহাইটের উপর বলতে কি বোঝায়? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড না, লিমিটেশন আছে, 800 ডিগ্রির নিচে না, বড় 800 ডিগ্রি ফারেনহাইটের উপরে। কিন্তু আবার লোহার সাথে কম গলনাঙ্কের, স্টিলের সাথে কম গলনাঙ্কের, মানে কিছু কম গলনাঙ্কের ধাতু আছে না, যেটা 800 ডিগ্রি ফারেনহাইটের উপরে, ওই ফিলার রড এখানে ব্যবহার করা হবে। আমি যদি এখানে গ্যাস দিই, এই গ্যাস দিলে এই শুধু ফিলার রডটা গলবে। কে গলবে বলো দেখি? শুধু এটা গলবে, শুধু ফিলার রড গলবে, শুধু ফিলার রড গলবে। কি গলবে? শুধু ফিলার রড গলবে, এই দুটা গলবে না, এটা গলবে না, এটা গলবে না, শুধু গলবে কি এটা, এটা গলবে। এটা গলার পর এটা এখানে জোড়ার কাজ সম্পন্ন করবে। তাহলে এখানে যেহেতু এই দুটা গলবে না, তাহলে এটা একটা পাতলা একটা মোটা হলে তো সমস্যা নাই, একটা পাতলা একটা মোটা দিলাম, সমস্যা নাই তো, এই দুটো তো গলবে না। কে গলবে? শুধু ফিলার রড গুলো জোড়ার কাজ সম্পন্ন করবে। দুইটা যদি দুই মেটালেরও হয়, ধরো একটা স্টিল আর একটা দিলাম আমি অ্যালুমিনিয়াম, এই দুইটা গলবে না, সুতরাং কি করবে? এখানে শুধু ফিলার রড গুলো জোড়ার কাজ সম্পন্ন করবে। এটার নাম কি? ব্রেজিং। আর একটা হচ্ছে ব্রোঞ্জ ওয়েল্ডিং বা ব্রেজ ওয়েল্ডিং। এটা হচ্ছে ব্রেজিং আর এটা হচ্ছে ব্রেজ ওয়েল্ডিং। ব্রেজ ওয়েল্ডিং আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ব্রেজ। এই ব্রেজ এবং ব্রেজ ওয়েল্ডিং একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো এখানে ফিলার মেটাল হিসাবে, এই ফিলার মেটাল হিসাবে তামা ইউজ করছি বা এরকম তামার মতো যেগুলা, কিন্তু ব্রেজ ওয়েল্ডিং এ এখানে যে ফিলার মেটাল আমরা ইউজ করবো, এই যে ফিলার রড যেটা ইউজ করবো, এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জের তৈরি। আর এখান থেকে গ্যাস আমরা দিবই, তাই না, গ্যাসের সাহায্যে তাপ দিব। তো ব্রেজ এবং ব্রেজিং এর মধ্যে, ব্রেজ এবং ব্রেজিং এর মধ্যে তেমন একটা পার্থক্য নাই, শুধু ফিলার মেটালের পার্থক্য। বইয়ের মধ্যে দেখবার লেখা আছে ফিলার মেটাল কি কি হিসাবে ব্যবহার করা হয়। তো ব্রেজ এবং ব্রেজ ওয়েল্ডিং, এটা হচ্ছে ব্রেজ আর এটা হচ্ছে ব্রেজিং ওয়েল্ডিং। দুইটার মূলত বৈশিষ্ট্য কি, যেটা এখন শুধু ফিলার রড গলবে, মানে মূল ধাতু গলবে না, মূল যে ধাতুটা এটা গলবে না, এটা গলবে না। কি গলবে? শুধু শুধু ফিলার রড গলবে, এটা গলবে, এটা গলবে, এই
এটা গলবে না, এটা গলবে না, শুধু কি গলবে, এই ফিলার রডটা গলবে, শুধু ফিলার রডটা গলবে। এটা হচ্ছে ব্রেজ, ব্রেজিং। ব্রেজ এবং ব্রেজিং এর মধ্যে পার্থক্য তোমরা বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে লেখা আছে। ঠিক সেম একটা ওয়েল্ডিং প্রক্রিয়া, আর একটা ওয়েল্ডিং প্রক্রিয়া আছে, এটা আমি দেখাই দিই এটার সাথে সাথে। এটা গ্যাস ওয়েল্ডিং না যদিও, ঠিক এই সিস্টেমে কাজ করবে। ওটা হচ্ছে সোল্ডারিং, এটার নাম কি, সোল্ডারিং। এটা যদিও গ্যাস ওয়েল্ডিং না, আমি একটু দেখাই দিই। তোমরা রাস্তাঘাটে সোল্ডারিং করতে দেখছো, ইলেকট্রনিক কাজের জন্য যে সোল্ডারিং ব্যবহার করা হয়, এটা ওখানে করা হয় কি, সোল্ডারিং এর ক্ষেত্রে দুইটা মেটাল জোড়া দিতে হবে। দুইটা ভিন্ন মেটাল হইতে পারে, একই মেটাল হইতে পারে, পাতলা হইতে পারে, মোটা হইতে পারে। এখানে করা হয় কি, একটা সোল্ডারিং আয়রন ধরা হয়। এখানে একটা সোল্ডারিং আয়রন ধরা হয়, এই যে এরকম একটা সোল্ডারিং আয়রন ধরা হয়, দেখবা। সোল্ডারিং আয়রন ধরা হয় এখানে। যেমন ব্রেজিং এ এখানে আগুনটা ধরা হয় কিসে, গ্যাসের মাধ্যমে। ব্রেজ ওয়েল্ডিং এ এখানে আগুন দেওয়া হয় কি, গ্যাসের মাধ্যমে। কিন্তু এখানে দেওয়া হয় ইলেকট্রিক হিটার, তাতাল যেটা বলা হয়, এটাতে দেওয়া হয়। এখানে কি দ্বারা দেওয়া হয়, বিদ্যুতের সাহায্যে তাপ তৈরি করা হয়। এখানে একটা তাপ তৈরি করতে হবে মূলত। তাপটা কিসের সাহায্যে তৈরি হবে, বিদ্যুতের সাহায্যে তৈরি হবে। আর এখানে তাপটা কিসের সাহায্যে তৈরি হবে, গ্যাসের সাহায্যে তৈরি হবে। তো সোল্ডারিং এবং ব্রেজিং এর মধ্যে পার্থক্য কি বলো দেখি। ব্রেজিং এর মধ্যে যেখানে তাপ তৈরি করবে, তাপটা তৈরি হবে গ্যাসের মাধ্যমে, আর সোল্ডারিং এ বিদ্যুতের মাধ্যমে। ঠিক আছে। আর এখানে একটা ফিলার রড তো লাগবেই, ফিলার রড লাগবে। এই ফিলার রডের টেম্পারেচার হচ্ছে 800 ডিগ্রি ফারেনহাইটের নিচে, 800 ডিগ্রি ফারেনহাইটের নিচে। ব্রেজিং এবং সোল্ডারিং মূলত একই জিনিস। ব্রেজিং এবং সোল্ডারিং, ব্রেজ এবং সোল্ডারিং মূলত একই জিনিস, কিন্তু পার্থক্যটা কোথায় হয়েছে, এখানে ফিলার রডের তাপমাত্রা কত হবে, 800 ডিগ্রি ফারেনহাইটের উপরে, আর সোল্ডারিংয়ে হবে 800 ডিগ্রি ফারেনহাইটের নিচে। আর এখানে তাপের উৎস হয়েছে গ্যাস, আর এখানে তাপের উৎস হয়েছে কি, বিদ্যুৎ। এখানেও এইটা গলবে, ফিলার রডটা গলবে, এইটা গলবে না, এটা গলবে না। যে দুইটাতে তো জোড়া দেবো ওই দুইটা গলবে না, শুধু ফিলার রডটা গলবে। তাহলে বুঝছো তো ব্রেজিং এবং সোল্ডারিং এর পার্থক্যটা কি, বইয়ে সুন্দর করে লেখা আছে। আমরা এখন ব্রেজিংটা দেখব। ব্রেজিং মানে যেভাবে করে গ্যাস ওয়েল্ডিং ওইভাবেই করে। ঠিক আছে। নর্মাল গ্যাস ওয়েল্ডিং এ তিনটাই গলে। আমি আবার বলতেছি, নর্মাল গ্যাস ওয়েল্ডিং এইটাও গলবে, এইটাও গলবে, এইটাও গলবে, এইটা গলবে, এইটা গলবে, এইটা গলবে। কিন্তু ব্রেজিং এ শুধুমাত্র কি গলবে, ফিলার রড গলবে। ব্রেজিং এ শুধুমাত্র ফিলার রড গলবে। তো ব্রেজিং এর সুবিধা কি বলতো, নর্মাল গ্যাস ওয়েল্ডিং এ মোটা তোমার অংশ ওয়েল্ডিং করা যায়, পাতলা অংশ করা যায় না। কিন্তু ব্রেজিং এ পাতলাটা করা যায়। ওই সাইকেলের পার্টস ভাঙলে, তোমরা যারা সাইকেল চালাও, সাইকেলের পার্টস ভাঙলে একটা জোড়া দেয় দেখবা, ওইটা হচ্ছে ওই তামার মতো কালার থাকে না জোড়ার মধ্যে, দেখছো। সাইকেল যদি কখনো ভেঙে যায়, সাইকেলটাকে জোড়া দেয়, কিন্তু জোড়া দিলে দেখবা কালারটা কিন্তু তামার তামা কালার হয়। ওইটা কিন্তু আসলে ব্রেজিং করে গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে। গ্যাস ওয়েল্ডিং এ এটা ব্রেজিং করে আর কি। তাহলে মূলত আমরা ব্রেজিংটা দেখলে গ্যাস ওয়েল্ডিং এর আইডিয়াটা চলে আসবে, তাই না। আর এইটা ব্রেজিং, ব্রেজ ওয়েল্ডিং, সোল্ডারিং এর পার্থক্য তোমরা বই দেখে দেখে নিবা। আমরা এখন ভিডিও দেখব, ভিডিওটা হচ্ছে ব্রেজিং। এখানে ব্রেজিং করতেছে, এই যে হাতে দেখতেছে ফিলার রড, আর এইটা উপরেরটা নিচেরটা জোড়া দিতেছে। এইটা আর এটা কিন্তু গলতেছে না, গলতেছে শুধুমাত্র কি রড বলো তো দেখি, ফিলার রড। আর ব্রেজিং কোন শিখার মাধ্যমে করতেছে বলো দেখি, অক্সিডাইজিং শিখা, নাকি নিউট্রাল শিখা, নাকি কার্বোরাইজিং শিখা, কোন শিখার মধ্যে করতে দেখে চিনতে পারছো, এটা হচ্ছে কার্বোরাইজিং শিখা। কার্বোরাইজিং শিখা না, নিউট্রাল শিখা এটা। কার্বোরাইজিং শিখা ব্রেজিং করা যায়, এটা নিউট্রাল শিখা না, দেখো তো। কার্বোরাইজিং নিউট্রালের কাছাকাছি, তাই না, কার্বোরাইজিং এবং নিউট্রালের কাছাকাছি, ইয়ের কাছাকাছি। অক্সিডাইজিং শিখা না এটা। আচ্ছা, আমরা
মূলত গ্যাস ওয়েল্ডিং দেখে ফেললাম। গ্যাস ওয়েল্ডিং দেখার কিছু নেই, যে গ্যাসের মাধ্যমে আগুন জ্বালাবে, তারপরে ফিলার রড গলবে অথবা তিনটাই গলবে, এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। এখন ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আমি দেখাই, হ্যাঁ, ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং এর পার্থক্যটা একটু দেখাই তোমাদের। ব্রেজিং পদ্ধতিতে ব্যবহৃত ফিলার মেটালের গলনাঙ্ক 800°F সাথে বেশি, তাই না? আর ব্রেজ ওয়েল্ডিং এ প্যারেন্ট মেটালের সাথে কম গলনাঙ্কের ফিলার মেটাল ব্যবহার করা হয়, তার মানে 800°F নিচে বলতে পারি আর কি। গলিত ব্রেজ ওয়েল্ডিং এ, না 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 সরি, এটা সোল্ডারিং না, আমি ব্রেজ ওয়েল্ডিং বলছি। ব্রেজ ওয়েল্ডিং এ প্যারেন্ট মেটালের সাথে কম গলনাঙ্কের ফিলার মেটাল ব্যবহার করা হয়। আসলে পার্থক্যটা করাটা খুব কষ্ট, যখন দেখা যায় যে দুইটাকে একই রকমের একদম কাছাকাছি নিয়ম, তখন পার্থক্য করাটা খুব কষ্ট, পার্থক্য লেখাটা। কিন্তু আমাদের তো পয়েন্ট বাড়াইতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিতে হবে, তাই না? এই জন্য করা হয়েছে এটা। মূল পার্থক্যটা দেখো, এটা তো 800°F বেশি আছে। এটা দেখো, গলিত ফিলার ধাতুকে কৌশিক আকর্ষণের মাধ্যমে ছড়াই দিয়ে জোড়া কাজ সম্পন্ন করা হয়। আর ফিলার ধাতুকে ফিউশন ওয়েল্ডিংয়ের মতো জোড়া স্থানে গলায় জোড়া দেওয়া হয়, কিন্তু তাপমাত্রা জোড়া দেওয়ার ধাতুর গলনাঙ্কে কম রাখা হয়। আচ্ছা, কৌশিক আকর্ষণের মাধ্যমে ছড়াই দেওয়া হয়, আর নর্মালি গলায় জোড়া দেওয়া হয়। মানে এটা তোমার কিভাবে বোঝায়, একটা ভিডিও দেখতে পারলে ভালো হইতো। মানে ভিতরে যখন ধাতুটা গলে, ওইটা তো আসলে ক্লিয়ার ভিউ দেখা যায় না, আমাদের যখন ওয়েল্ডিং হয় ভিতরে যখন ধাতুটা গলা দেখায়, মানে ওইটা কিন্তু আগুনের জন্য আমরা খালি চোখে কিন্তু দেখতে সমস্যা। ওইটা দেখতে গেলে তোমার কিন্তু লাগে, একটা গগলস লাগে ইসের মধ্যে, চোখের মধ্যে দিতে হয়, তাতে ওখানে ক্লিয়ার দেখা যায়। তাহলে ওখানে যে ধাতুটা গলনটা যে জোড়াটা হয়, ধাতু গইলা কিন্তু ছড়ায় যায় একটা, আর একটা হচ্ছে ছড়ায় যায় না। গলি ধাতু তো কোনোটা ছড়ায় যায় আর কোনোটা ছড়ায় যায় না। তো ছড়ায় যাওয়ার হচ্ছে কৌশিক আকর্ষণ কম, আর ছড়ায় না যাওয়া কৌশিক আকর্ষণ বেশি। তাহলে এই যে ওই ফিলার মেটাল যেটা ব্যবহার করা হয়, ফিলার মেটালের এরকম বৈশিষ্ট্য আছে, কোনোটা ছড়ায় যায়, কোনোটা ছড়ায় যায় না, কোনোটা কৌশিক আকর্ষণ থাকে, কোনো কৌশিক আকর্ষণ থাকে না। এটা এখানে বলছে আর কি, যে আমরা ব্রেজিং পদ্ধতিতে যে ফিলার মেটালগুলো ব্যবহার করব, ওগুলো কৌশিক আকর্ষণের মাধ্যমে ছড়াই দিয়ে জোড়া কাজ সম্পন্ন করা হয়, কিন্তু এখানে তা না। ব্রেজ ওয়েল্ডিং এ যে ফিলার মেটালগুলো ব্রোঞ্জ, মানে ব্রেজিং এ আমরা তামা ব্যবহার করব, সিলভার ব্যবহার করব, তাই না? কিন্তু এখানে ব্যবহার করব দস্তা বা টিন। এই দস্তা টিনের গলন একরকম হয়, আর তামা সিলভারের গলনটা একরকম হয়, এটাই এক পার্থক্য। যেহেতু ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে 2বার, তো পরীক্ষায় পার্থক্য যদিও করা যায় না, মানে পার্থক্য হয় না দেখো, কিন্তু ব্রেজিং এবং ব্রেজ ওয়েল্ডিং এর পার্থক্য, তারপরে 3টা পার্থক্য তোমরা লিখে দেওয়ার চেষ্টা করো মুখস্থ করে, ঠিক আছে? আর সোল্ডারিং আর ব্রেজিং এর পার্থক্যটা কি? সোল্ডারিং হচ্ছে 800°F নিচে, তাই না? আর এটা হচ্ছে 800°F উপরে। এগুলো তুমি যেখানে দেখবা ফ্লাক্স টাক্স ব্যবহার করা হয়, এগুলো আসলে বোঝানোর কিছুই নাই, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে মূলত আমরা গ্যাস ওয়েল্ডিং এবং সোল্ডারিং দেখলাম। সোল্ডারিং দেখি নাই, সোল্ডারিংটা তোমরা ওই যে রাস্তাঘাটে অনেক দেখছো, ঠিক আছে? মূলত আমরা গ্যাস ওয়েল্ডিং সম্বন্ধে একটু ধারণা নিলাম, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা অর্ধগলিত অবস্থায় যে ওয়েল্ডিংগুলো করা হয় ওগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা আর বেশি দূর নিচ্ছি না, এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।